আসসালামু আলাইকুম। কল্পনা করা যায় ঘড়ির কাঁটায় রাত 11টা বাজে। ল্যাপটপের স্ক্রিনটা তখনও খোলা। একজন মানুষ হয়তো টানা 12 ঘন্টা কাজ করেছে। আর চোখগুলো একদম ক্লান্ত, তাই না? একদম তাই। অন্তত 100টি ইমেইলের উত্তর দিয়েছে, হয়তো 4-5টা মিটিংয়েও অংশ নিয়েছে। মানে সারা দিন দম ফেলার কোনো ফুরসত ছিল না। হ্যাঁ, একে তো কাজের চাপ, তার উপর মানসিক ক্লান্তি। ঠিক বলেছেন। কিন্তু দিন শেষে যখন ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দেওয়া হয়, তখন হঠাৎ করেই মনের ভেতর একটা অদ্ভুত শূন্যতা জেগে বসে। মনে হয় সারা দিন তো ঘামের বন্যা বইয়ে দেওয়া হলো, কিন্তু দিন শেষে এমন কোনো কাজ কি আসলেই হয়েছে যা কোনো অর্থবহ পরিবর্তন আনবে? হ্যাঁ, এই শূন্যতার অনুভূতিটা আজকাল খুব সাধারণ হয়ে গেছে। আর এই যে উৎপাদনশীলতা আর নিছক ব্যস্ততার মধ্যে বিশাল একটা বিভ্রান্তি, তা আজকাল প্রায় মহামারীর আকার ধারণ করেছে। মানুষ কেবল ব্যস্ত থাকার ভান করে এক অন্তহীন ইঁদুর দৌড়ে অংশ নিচ্ছে। এটা আসলে একটা ফাঁদ। আজকের এই গভীর আলোচনার ভিত্তি হল ইজাজ একাডেমির একটি অত্যন্ত সময়োপযোগী পর্যালোচনা, যা তৈরি করা হয়েছে গ্রেগ ম্যাককিউনের বিখ্যাত বই এসেনশিয়ালিজম, দ্য ডিসিপ্লিনড পারস্যুট অফ লেস এর ওপর। আমাদের আজকের মিশন হল কিভাবে জীবনের এই অন্তহীন জঞ্জাল ও আবর্জনা সরিয়ে কেবল সবচেয়ে প্রয়োজনীয় বিষয়গুলোতে ফোকাস করে সত্যিকারের সাফল্য পাওয়া যায়, তার বিজ্ঞান ও দর্শনকে ডিকোড করা। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল আধুনিক সমাজ আমাদের মস্তিষ্কে এই ধারণাটি গেঁথে দিয়েছে যে ব্যস্ততাই হলো সফলতার একমাত্র মাপকাঠি। হ্যাঁ, মানে যে যত বেশি ব্যস্ত সে তত বেশি সফল। ঠিক তাই, যে যত বেশি ক্লান্ত সে তত বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এসেনশিয়ালিজম বা অত্যাবশ্যকবাদের দর্শন এই পুরো ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করে। এটি মোটেও টাইম ম্যানেজমেন্টের কোনো হ্যাক নয় যে কিভাবে অল্প সময়ে আরও বেশি কাজ করা যায়। আচ্ছা, তাহলে বিষয়টা আসলে কি? এর মূল ভিত্তি হলো সঠিক সময়ে সঠিক কাজটি করা এবং বাকি সব কিছুকে বাতিল করে দেওয়া। এটি সব কিছু করার বা সব দিকে সামলানোর যে সামাজিক চাপ, তা থেকে বেরিয়ে আসার একটা উপায়। নিজের সীমিত শক্তি এবং সময়কে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে লেজার বিমের মতো ফোকাস করার একটি সুশৃঙ্খল পদ্ধতি। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। এই যে সব কিছু করার সর্বনাশা মানসিকতা, তা থেকে বেরোতে হলে সবার আগে মানুষের নিজস্ব চিন্তাধারায় একটি বড় ধরনের পরিবর্তন বা শিফট আনতে হবে। হ্যাঁ, একদম গোড়া থেকে চিন্তা বদলাতে হবে। আর সেই চিন্তাধারার পরিবর্তনের জন্য প্রয়োজন এসেন্স বা মূল ভিত্তি বোঝা এবং তারপর সেগুলোকে এক্সপ্লোর বা যাচাই বাছাই করা। পুরো ব্যাপারটা একটা চমৎকার রূপক দিয়ে চিন্তা করা যেতে পারে। বলুন তো শুনি, কেমন রূপক? ধরুন, জীবনটাকে যদি একটি বিশাল 5 স্টার বুফে রেস্তোরাঁ হিসেবে কল্পনা করা যায়, যেখানে চারদিকে শত শত লোভনীয় পদের খাবার সাজানো, স্বাভাবিকভাবেই একজন ক্ষুধার্ত মানুষের মনে হবে সব কিছু একটু একটু করে চেখে দেখি। মনে হবে এটা মিস করলে বোধহয় বিরাট ক্ষতি হয়ে যাবে। একদম। প্লেটে একটু স্টেক, একটু সুশি, একটু পাস্তা, এমন করতে করতে প্লেট উপচে পড়ে। কিন্তু এই লোভের চূড়ান্ত ফলাফল কি হয়? চরম বদহজম। জীবনের ক্ষেত্রে মানুষ ঠিক একই কাজ করে যাচ্ছে। সব সুযোগ লুফে নিতে চাওয়া, সব প্রজেক্টে যুক্ত হওয়া, সব সামাজিক অনুষ্ঠানে হাজিরা দেওয়া, আর এর ফলেই শুরু হয় মানসিক বদহজম বা বার্নআউট। এই রূপকটি আসলে মানব চরিত্রের একটি বড় দুর্বলতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। বুফেতে আমরা কেন সবকিছু প্লেটে তুলি? কারণ আমাদের মনে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট বা ফেমো কাজ করে। হ্যাঁ, ওই পদটা না খেলে বোধহয় ঠকে যাব। জীবনের এই মানসিক বদজম থেকে বাঁচার জন্য এসেনশিয়ালিজম আমাদের চিন্তার জগতে 3টি বড় ধরনের পরিবর্তনের কথা বলে। এর প্রথমটি হলো পছন্দ বা চয়েসের ক্ষমতা ফিরিয়ে নেওয়া। চয়েসের ক্ষমতা শুনতে তো বেশ সাধারণ মনে হচ্ছে। শুনতে খুব সাধারণ মনে হলেও এর মনস্তাত্ত্বিক দিকটি বেশ গভীর। মানুষ যখন পরিস্থিতির চাপে পড়ে যায়, তখন সে ভুলেই যায় যে বেছে নেওয়া তার একটি জন্মগত অধিকার। কেউ যদি নিজের জীবনের অগ্রাধিকার নিজে ঠিক না করে, তবে অবধারিতভাবেই অন্য কেউ তার জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে তুলে নেবে। রিমোট কন্ট্রোল অন্যের হাতে চলে যাওয়া, ব্যাপারটা তো ভয়াবহ। একদম। সেটি হতে পারে কোনো অফিসের বস, পারিপার্শ্বিক সমাজ বা এমনকি সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম। মানুষ তখন নিজের এজেন্ডা নয়, অন্যের এজেন্ডা বাস্তবায়ন করতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, যখন সামনে অনেকগুলো অপশন থাকে, তখন কোনটি নিজের এজেন্ডা আর কোনটি অন্যের তা আলাদা করা খুব কঠিন হয়ে পড়ে। বুফের সব খাবারই তো দেখতে ভালো লাগে। হ্যাঁ,
আর ঠিক এই জায়গাতেই আসে দ্বিতীয় চিন্তাধারার পরিবর্তন, যাকে বলা যায় বিভেদ বা ডিসার্ন করার ক্ষমতা। আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই সব কাজকে সমান গুরুত্ব দিতে চায়। কেন? মস্তিষ্ক কেন এমনটা করে? কারণ একটি ছোট ইমেলের উত্তর দিলেও মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, আবার একটি বড় প্রজেক্ট শেষ করলেও ডোপামিন রিলিজ হয়। মস্তিষ্ক শুধু টিক চিহ্ন দিতে পছন্দ করে, টু ডু লিস্টের পাশে টিক দেওয়াটাই তার আনন্দ। মানে কাজটা কতটা ইম্প্যাক্টফুল সেটা সে দেখে না, শুধু শেষ হলো কিনা সেটাই দেখে। ঠিক তাই। কিন্তু রূঢ় বাস্তবতা হলো জীবনের বেশিরভাগ সুযোগ, কাজ বা প্রস্তাবই আসলে মূল্যহীন কোলাহল। এটি প্যারেটো নীতির বা ৮০-২০ রুলের একটি চরম সংস্করণ। বলা যেতে পারে ১০০০টা কাজের মধ্যে গুটি কয়েক কাজ থাকে যা কাঙ্ক্ষিত ফলাফলের ৯০% এনে দেয়। তার মানে ওই গুটি কয়েক আসল কাজকে জায়গা দিতে গেলে বাকিগুলোকে বাতিল করতে হবে। আর এখানেই চলে আসে ট্রেড অফ করার বিষয়টি। একদম ঠিক। একজন এসেনশিয়ালিস্ট এই সত্যটি মেনে নেন যে জগতের প্রায় সবকিছুই আসলে অপ্রয়োজনীয়। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে মানুষ তো কিছু ছাড়তে বা হারাতে ভয় পায়। একটি সুযোগকে না বলা মানে তো মনে হয় যেন বিশাল কোনো ক্ষতি হয়ে গেল। এই ভয়ের বৈজ্ঞানিক নাম হলো লস অ্যাভার্শন বা হারানোর ভয়। মানুষের মন কোনো কিছু পাওয়ার আনন্দের চেয়ে কোনো কিছু হারানোর ব্যথায় বেশি তীব্রভাবে প্রতিক্রিয়া দেখায়। তাই মানুষ যখন ট্রেড অফ করে তখন সে এটিকে একটি ত্যাগ বা স্যাক্রিফাইস হিসেবে দেখে, কষ্ট পায়। সেভাবে আমি একসাথে দুটোই কেন করতে পারবো না? হ্যাঁ, কিন্তু ট্রেড অফ কোনো ত্যাগ নয়, এটি একটি সুচিন্তিত কৌশল। এসেনশিয়ালিজম শেখায় যে একসাথে সব কিছু করা কোনোভাবেই সম্ভব নয়। একটি জিনিসকে হ্যাঁ বলা মানে অবধারিতভাবে অন্য অসংখ্য জিনিসকে না বলা। এটা একটা দারুণ পয়েন্ট। আপনি যখন জেনে শুনে একটি কম গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দেন, তখন আপনি আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য জায়গা, সময় এবং শক্তি তৈরি করেন। এটি হলো কোন সমস্যাটি আমি ফেস করতে চাই তা নিজে বেছে নেওয়া। এখানে বিষয়টি সত্যি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। ট্রেড অফ করার এই মানসিকতা তৈরি হওয়ার পর কোন কাজটি আসল বা এসেনশিয়াল তা খুঁজে বের করতে তো গভীর অনুসন্ধানের প্রয়োজন। অবশ্যই, আর এজন্যই দরকার নিজের সাথে সময় কাটানো। মূল উৎস অনুযায়ী এই যাচাই বাছাইয়ের জন্য প্রতিদিন ডিজিটাল ডিভাইস ছাড়া একাকী চিন্তার সময় বের করার কথা বলা হয়েছে। চারপাশের এত শব্দের মাঝে কথা বলার চেয়ে শোনার অভ্যাস বাড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু যে বিষয়টি সবচেয়ে বড় প্যারাডক্স মনে হয়, তা কোন বিষয়টা? কাজের চাপে যখন মানুষের দম ফেলার সময় নেই, তখন বলা হচ্ছে ঘুম ও খেলাধুলা নাকি অত্যন্ত জরুরি। এটা কিভাবে সম্ভব? যখন হাতে এত কাজ, তখন কেউ ঘুমিয়ে বা খেলে কিভাবে ওই গুটি কয়েক প্রয়োজনীয় কাজ খুঁজে পাবে? এটি আসলেই একটি চমৎকার প্যারাডক্স। সমাজ আমাদের শেখায় যে ঘুম হলো এক ধরনের অলসতা। হ্যাঁ, অনেকেই তো গর্ব করে বলে আমি দিনে মাত্র 4 ঘন্টা ঘুমাই। ঠিক, কিন্তু নিউরোসায়েন্স সম্পূর্ণ ভিন্ন কথা বলে। আমরা যখন টানা কাজ করি বা ওভারলোড অবস্থায় থাকি, তখন আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী, তা মারাত্মকভাবে ক্লান্ত হয়ে পড়ে। আচ্ছা, এটাকে কি কোনো নির্দিষ্ট নাম দেওয়া হয়? হ্যাঁ, একে বলা হয় ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি। এই ক্লান্ত অবস্থায় মস্তিষ্ক আর ভালো খারাপ, জরুরি আর অপ্রয়োজনীয়র মধ্যে পার্থক্য করতে পারে না। তখন সবকিছুকেই সমান গুরুত্বপূর্ণ মনে হয়। ওহ আচ্ছা, তার মানে তখন ওই ইমেল রিপ্লাই আর জীবনের বড় প্রজেক্ট দুটোকেই মস্তিষ্ক একই রকম ইমার্জেন্সি ভাবে। একদম। পর্যাপ্ত ঘুম মস্তিষ্ককে রিচার্জ করার তীক্ষ্ণ এবং ধারালো করার একমাত্র উপায়। ঘুম কোনো বিলাসিতা নয়, এটি হলো সেই ফিল্টার যা তথ্যের বিশাল ভিড় থেকে মূল সমস্যাটি খুঁজে বের করে। আর খেলাধুলার ব্যাপারটা, সেটা কিভাবে কাজ করে? খেলাধুলা বা প্লের বিষয়টি আরও চিত্তাকর্ষক। কোনো উদ্দেশ্যবিহীন আনন্দদায়ক কাজ বা খেলাধুলা মস্তিষ্কের নতুন নিউরাল পাথওয়ে বা স্নায়বিক পথ খুলে দেয়। এটি মানুষকে রুটিন চিন্তার বাইরে গিয়ে সৃজনশীলভাবে সমস্যার সমাধান করতে সাহায্য করে। তার মানে রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতার মতো, কাঠুরিয়ার যদি গাছ কাটার তাড়া থাকে, তবে তাকে আগে সময় নিয়ে কুঠারের শান দিতে হবে। ঘুম আর খেলাধুলাই হলো সেই কুঠারের শান দেওয়ার প্রক্রিয়া। চমৎকার উদাহরণ, ঠিক এটাই। কিন্তু শুধু গুরুত্বপূর্ণ কাজগুলো খুঁজে পেলেই তো গল্প শেষ হয়ে যায় না। যা লক্ষ্যের সাথে মেলে না তাকে জীবন থেকে ছেঁটে ফেলতে হবে।
আর এখানেই আসে আমাদের আলোচনার পরবর্তী ধাপ, নির্দয় ছাঁটাই এবং সহজ বাস্তবায়ন বা এলিমিনেট অ্যান্ড এক্সিকিউট। হ্যাঁ, এই ছাঁটাইয়ের কাজটাই সবচেয়ে কঠিন। এই ধাপটিকে আমি বাগানের আগাছা পরিষ্কার করার সাথে তুলনা করতে চাই। একটি বাগানে যদি সুন্দর ফুল বা ফলের গাছ থাকে, তবে শুধু সার আর পানি দিলেই হবে না। বাগানের আগাছাগুলোকে অত্যন্ত নির্দয়ভাবে শেকড় থেকে টেনে উপড়ে ফেলতে হবে। কারণ আগাছাগুলো তো মূল গাছের পুষ্টি কেড়ে নেয়। একদম তাই। আগাছা পরিষ্কার না করলে আসল গাছগুলো কখনো মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি পাবে না। আমাদের জীবনের চারপাশের অপ্রয়োজনীয় কাজ, কমিটমেন্ট এবং ডিস্ট্র্যাকশনগুলো ঠিক এই আগাছার মতো। এরা নীরবে আমাদের সময় এবং শক্তির পুষ্টি শুষে নিচ্ছে। বাগানের এই রূপকটি নিখুঁত, কিন্তু সমস্যা হলো অনেক মানুষ বুঝতেই পারে না কোনটি আগাছা আর কোনটি আসল গাছ। সেটা তো একটা বড় সমস্যা। তাহলে উপায় কি? এই ছাঁটাইয়ের শিল্পের প্রথম এবং প্রধান শর্তই হল অত্যন্ত স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। অস্পষ্ট লক্ষ্য মানুষকে না বলতে সবচেয়ে বেশি বাধা দেয়। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? ধরুন, যখন কারো নিজের কাছেই পরিষ্কার থাকে না যে সে আসলে কি চায়, তখন যে কোনো প্রস্তাব বা সুযোগকেই তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। সে ভাবে হয়তো এটিও কাজে লাগতে পারে। হ্যাঁ, ওই যে বুফেতে গিয়ে মনে হয় এটাও একটু চেখে দেখি। ঠিক, কিন্তু যখন লক্ষ্যটি লেজারের মতো নির্দিষ্ট থাকে, তখন অপ্রয়োজনীয় বিষয়গুলোকে না বলাটা একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পরিণত হয়। কিন্তু সামাজিকভাবে কাউকে মুখের উপর না বলা তো বিশাল এক অস্বস্তির ব্যাপার। মানুষ তো খারাপ ভাবতে পারে, কেরিয়ারে বা ব্যক্তিগত জীবনে সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে। এটা সত্যি, মানুষ তো সামাজিকভাবে সংযুক্ত প্রাণী। তাই এই সামাজিক চাপ আর প্রত্যাখ্যানের ভয় কিভাবে সামলানো যায়? এই অস্বস্তিটা খুব বাস্তব এবং মানুষের বিবর্তনের সাথেই যুক্ত। আদিমকালে সমাজ থেকে বাদ পড়া মানেই ছিল মৃত্যু। তাই আমরা কাউকে নিরাশ করতে চাই না, কিন্তু ভেবে দেখুন, সাময়িক এই অস্বস্তি কি দীর্ঘমেয়াদী আফসোসের চেয়ে বেশি ক্ষতিকর? সেটা অবশ্য ঠিক। কেউ যদি শুধু অন্যকে খুশি করার জন্য এমন একটি কাজে রাজি হয়ে যায় যা তার লক্ষ্যের সাথে বিন্দু পরিমাণও যায় না, তবে সে আসলে নিজের প্রতি অবিচার করছে। এবং মজার ব্যাপার হলো, ওই কাজটিও সে ঠিকমতো করতে পারবে না, যার ফলে শেষ পর্যন্ত সম্পর্কটি এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে। মানে কাউকে খুশি করতে গিয়ে শেষমেশ তাকে অখুশি করা হয়। একদম। এখানে সাঙ্ক কস্ট বা সিঙ্ক কস্টের একটি দারুণ ধারণা চলে আসে, যা মানুষকে অপ্রয়োজনীয় জিনিস আঁকড়ে ধরে রাখতে বাধ্য করে। সাঙ্ক কস্ট, এটি তো অর্থনীতির একটি ধারণা, তাই না? এটি আমাদের দৈনন্দিন জীবনের সিদ্ধান্তের সাথে কিভাবে যুক্ত? ঠিক ধরেছেন। ধরুন, কেউ একটি সিনেমা দেখতে গেছে এবং অনেক টাকা দিয়ে টিকিট কিনেছে। 15 মিনিট পরেই সে বুঝতে পারল সিনেমাটি জঘন্য, কিন্তু তারপরও সে হল থেকে বের হয় না। সে ভাবে, এত টাকা দিয়ে টিকিট কেটেছি, শেষ পর্যন্ত দেখেই যাই। হ্যাঁ, অথচ টাকাটা আগেই খরচ হয়ে গেছে। এখন সে বসে বসে নিজের মহামূল্যবান সময়ও নষ্ট করছে। জীবনের অনেক প্রজেক্ট বা সম্পর্কের ক্ষেত্রেও মানুষ এই একই কাজ করে। হয়তো কোনো একটি কাজে অনেক সময়, মেহনত বা অর্থ বিনিয়োগ করা হয়ে গেছে। কাজটা যে কোনো ফলাফল দিচ্ছে না, সেটা বোঝার পরও মানুষ ছাড়তে পারে না। ঠিক। এসেনশিয়ালিজম বলছে, শুধু অতীতে সময় বা টাকা খরচ হয়ে গেছে বলেই কোনো অর্থহীন কাজ ভবিষ্যতে চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কাজ না করলে দ্রুত ক্ষতি স্বীকার করে সরে আসাই বুদ্ধিমানের কাজ। এটিও এক ধরনের না বলা, নিজের অতীতের ভুল সিদ্ধান্তকে না বলা। ওয়াও, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা চিন্তা। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা বুঝলাম যে আমাদের জীবনের অগ্রাধিকার বেছে নিতে হবে, মস্তিষ্ককে শানিত করতে হবে, অপ্রয়োজনীয় কাজগুলো নির্দয়ভাবে ছাঁটাই করতে হবে এবং মানুষের মুখের উপর বা নিজের অতীত ভুলকে না বলা শিখতে হবে। হ্যাঁ, এটাই মূল কাঠামো। কিন্তু এই পুরো দর্শনটিকে দীর্ঘমেয়াদে বাস্তবে রূপ দেওয়ার বা এক্সিকিউট করার উপায় কি? কারণ মোটিভেশন তো খুব ক্ষণস্থায়ী একটা জিনিস। কিছুদিন পর মোটিভেশন হারিয়ে গেলে মানুষ তো আবার সেই পুরনো ইঁদুর দৌড়ে বা বুফে রেস্তোরাঁর সর্বগ্রাসী ক্ষুধায় ফিরে যেতে পারে। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখব যে কেবল ইচ্ছাশক্তি বা মোটিভেশনের উপর ভরসা করে কোনো বড় পরিবর্তন দীর্ঘস্থায়ী করা যায় না। কারণ ইচ্ছাশক্তি হলো মোবাইলের ব্যাটারির মতো, যা প্রতিটি সিদ্ধান্তের সাথে সাথে কমতে থাকে। মানে সারাদিন অনেক সিদ্ধান্ত নিলে রাতে আর ভালো সিদ্ধান্ত নেবার এনার্জি থাকে না।
একদম। তাই কাজগুলো পদ্ধতিগতভাবে করার জন্য একটি নিশ্ছিদ্র সিস্টেম বা রুটিন তৈরি করতে হবে। এই সিস্টেম তৈরির জন্য বেশ কিছু চমৎকার মনস্তাত্ত্বিক পদ্ধতির কথা জানা যায়। প্রথমটি হলো বাফার তৈরি করা। বাফার বলতে কি সময়ের বাফার বোঝানো হচ্ছে? হ্যাঁ, মানুষের একটি সহজাত মনস্তাত্ত্বিক ত্রুটি আছে যাকে বলা হয় প্ল্যানিং ফ্যালাসি। আমরা যখন কোনো কাজের পরিকল্পনা করি তখন মস্তিষ্ক সবসময় সবচেয়ে নিখুঁত দৃশ্যপটটি কল্পনা করে। আমরা ভাবি ট্রাফিক জ্যাম থাকবে না, ইন্টারনেট কানেকশন যাবে না, কেউ হঠাৎ ডাকবে না। কিন্তু বাস্তবে সবসময় অনাকাঙ্ক্ষিত বাধা আসে। তাই যে কোনো কাজে প্রত্যাশিত সময়ের চেয়ে অন্তত 50% বেশি সময় হাতে রাখা উচিত। এই বাফার থাকলে অপ্রত্যাশিত কিছু ঘটলেও মানুষ চাপে পড়ে না, প্যানিক করে না এবং কাজের মান অক্ষুণ্ণ থাকে। এটি অত্যন্ত বাস্তবসম্মত। আমরা তো সবসময় নিজেদের সুপার হিউম্যান ভেবে একদম কাটায় কাটায় হিসাব করি আর পরে ডেডলাইন মিস করে মানসিক চাপে ভুগি। বাফারের পর সিস্টেম তৈরির আর কোনো উপায় আছে কি? দ্বিতীয় পদ্ধতিটি হল ছোট জয় বা স্মল উইনস। মানুষ অনেক সময় বিশাল বড় লক্ষ্য নির্ধারণ করে আর সেই বিশালত্ব দেখেই নিজেই ভয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। মস্তিষ্ক তখন কাজ শুরু করতেই চায় না। পাহাড়ে চূড়া দেখে মনে হয় ওখানে ওঠা আমার কর্ম নয়। ঠিক, এর সবচেয়ে ভালো সমাধান হলো বিশাল লক্ষ্যটিকে ভেঙে একদম ছোট ছোট সহজে অর্জনযোগ্য ধাপে পরিণত করা। যখন কেউ একটি ছোট ধাপ সফলভাবে শেষ করে তখন মস্তিষ্কে ডোপামিনের স্রোত বয়ে যায়। এই ডোপামিন তাকে পরবর্তী ধাপটি করার জন্য মোমেন্টাম বা গতি এনে দেয়। ছোট ছোট জয়গুলো আসলে আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে কাজ করে এবং শেষ পদ্ধতিটি বোধহয় সেই ইচ্ছা শক্তির ব্যাটারি বাঁচানোর সাথে যুক্ত। একদম ঠিক। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী পদ্ধতিটি হলো রুটিন। যদি কোনো কাজকে সুশৃঙ্খল রুটিনের মধ্যে নিয়ে আসা যায় তবে প্রতিদিন সেই কাজটি করার জন্য আলাদা করে সিদ্ধান্ত নিতে হয় না। স্টিভ জবস কেন প্রতিদিন একই রকম কালো টার্টলনেক পরতেন? কারণ তিনি পোশাক বাছাই করার মতো তুচ্ছ কাজে নিজের সিদ্ধান্ত নেওয়ার শক্তি বা ডিসিশন ফ্যাটিক খরচ করতে চাইতেন না। হ্যাঁ, ঠিক ধরেছেন। সুশৃঙ্খল রুটিন থাকলে প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো একসময় অভ্যাসে পরিণত হয়। তখন সিস্টেমটাই স্বয়ংক্রিয়ভাবে কাজ করিয়ে নেয়, আলাদা করে ইচ্ছা শক্তির প্রয়োজন হয় না। তার মানে একটি মজবুত রুটিন আমাদের ইচ্ছা শক্তিকে বাঁচিয়ে রাখে, যেন আমরা আরও কঠিন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তা ব্যবহার করতে পারি। আমরা আজকের এই গভীর বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনার নির্যাস টানলে গ্রেগ ম্যাকিউনের এই বইয়ের এবং ইজাজ একাডেমির পর্যালোচনার মূল মন্ত্রটি খুব স্পষ্টভাবে দাঁড়ায়, লেস বাট বেটার, বা অল্প কিন্তু কার্যকর। এই একটি বাক্যেই পুরো দর্শন লুকিয়ে আছে। হ্যাঁ, জীবনকে হাজারটা অপ্রয়োজনীয় কাজে জটিল না করে সঠিক কাজগুলো বেছে নিয়ে জীবনকে সহজ এবং অর্থবহ করার নামই হলো এসেনশিয়ালিজম। ঠিক তাই। তথ্যের চরম আধিক্য, নোটিফিকেশনের অবিরাম শব্দ এবং ব্যস্ততার এই আধুনিক যুগে এই দর্শনটি শুধু কর্পোরেট কাজের জায়গাতেই নয়, বরং ব্যক্তিগত প্রশান্তি খোঁজার ক্ষেত্রেও একটি যুগান্তকারী অস্ত্র। একদম। চারিদিকে যখন সমাজ চিৎকার করে বলছে আরও করো, আরও পাও, আরও ছোট, তখন এসেনশিয়ালিজম শান্ত স্বরে শেখায় কিভাবে তথ্যের এই ওভারলোড থেকে বাঁচতে হয়, কিভাবে নিজের মানসিক শান্তি বজায় রেখে কম কাজ করেও সবচেয়ে বড় ইম্প্যাক্ট বা প্রভাব তৈরি করতে হয়। একেবারে যথার্থ। পর্বটি শেষ করার আগে আজকের এই সমগ্র আলোচনার উপর ভিত্তি করে একটি নতুন এবং চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন এখানে রাখা যেতে পারে, যা হয়তো মূল উৎসে সরাসরি বলা নেই, কিন্তু আজকের আলোচনারই একটি স্বাভাবিক পরিণতি। আচ্ছা, প্রশ্নটা কি? কল্পনা করা যাক একজন মানুষ সারাদিন যতগুলো ছোট ছোট বিষয়ে হ্যাঁ বলছে, সেটা কোনো অপ্রয়োজনীয় মিটিংয়ের আমন্ত্রণ হোক, কারো অযৌক্তিক অনুরোধ হোক, বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কাটানোর সময় হোক। তার এই সমস্ত হ্যাঁর একটি তালিকা যদি সম্পূর্ণ অপরিচিত কেউ অডিট করে বা যাচাই করে, তবে সেই তালিকা দেখে কি ওই মানুষের জীবনের আসল লক্ষ্য বা প্যাশনটি বোঝা যাবে? ওয়াও, এটা কিন্তু খুব গভীর একটা প্রশ্ন। নাকি মনে হবে সে কেবল অন্যদের দেওয়া কাজ এবং অন্যদের এজেন্ডা বাস্তবায়ন করে যাওয়ার একজন আজ্ঞাবহ কর্মী? এই প্রশ্নটি হয়তো দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তগুলো নিয়ে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণে ভাবতে সাহায্য করবে। আমি নিশ্চিত এই চিন্তাটা অনেকেই আজ থেকে শুরু করবেন। তথ্যের জঞ্জাল আর ব্যস্ততার ইঁদুর দৌড়কেতে বেরিয়ে এসে জীবনের সেই অল্প কিন্তু কার্যকর পথটি এক্সপ্লোর করার এই যাত্রায় শুভকামনা রইল। কৌতূহলী থাকুন,
প্রশ্ন করতে থাকুন এবং জীবনের সত্যিকারের অর্থবহ কাজগুলো খুঁজে বের করুন। আজকের মতো এই গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন সবাই।